সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 6 দিন নিখোঁজ থাকার পর জানা গেল কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের এমপি। নির্বাচনী এলাকায় শোকের মাতম। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটির 5 উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ। থেমে থেমে চলে ইঞ্জিনের নৌকাও, বিপাকে সাধারণ মানুষ। এবার বিস্তারিত। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউন এলাকায় যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন সেখানে রক্তের দাগ পেয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ। চিকিৎসা ও কলকাতার এক বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে গত 11ই মে ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজিম। এরপর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মণ্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণ কারবারি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরদিন 13 মে দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান, কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত আছে বাংলাদেশি কয়েকজন। এরই মধ্যে 3 জনকে আটকের খবর দিয়েছেন তিনি। আনোয়ারুল আজিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য হিসেবে জয়ী হন। আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে। এদিকে পিতার হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন আনোয়ারুল আজিমের ছোট মেয়ে মুনতারিন ফেরদৌস ডোরিন। এ ঘটনায় এখনও কাউকে জড়িত বলে সন্দেহ করছেন না তারা। যাদের ধরা হচ্ছে বা ধরা হয়েছে তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে। তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি, তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে চলছে শোকের মাতম। আত্মীয় স্বজন সহ প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার বাড়িতে। ডেস্ক রিপোর্ট। সকাল 9:30টার দিকে আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদ পৌঁছায় তার নির্বাচনী এলাকা কালীগঞ্জে। এর পরপরই শত শত নেতাকর্মী জড়ো হতে থাকেন তার বাড়ির সামনে। প্রিয় নেতার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। উনি গেছিলেন চিকিৎসার জন্য। উনি চিকিৎসা শেষে হয়তো যে হত্যাটি সংঘটিত হয়েছে এরা পূর্ব পরিকল্পিত। তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই যে আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যা মোটিভ উদ্ঘাটন হবে এবং তাদেরকে আইন আমলে এনে তার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। আজিমের বাড়িতে এখন চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরাও। এদিকে আজিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই শহরেও নেমেছে নিস্তব্ধতা। সড়কে লোক চলাচল কমে গেছে, তার অফিস কক্ষ রয়েছে তালাবদ্ধ। রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমিয়েছে নেতাকর্মীরা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটির 5 উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন সম্ভব না হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোড়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকা ও পলি জমায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না ইঞ্জিন চালিত নৌকা। গেল অক্টোবরের পর তেমন বৃষ্টিপাত না হওয়ায় হ্রদের পানি বর্তমানে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। ফলে নাব্য সংকটে রাঙামাটি সদরের সাথে জুরাছড়ি, বিলাইছড়ি, বড়কল, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচল। বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক। ছোট ছোট নৌকায় থেমে থেমে পথ পাড়ি দিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নৌরুট ব্যবহারকারীদের। 2 ঘন্টার পথ পাড়ি দিতে লাগছে 6 থেকে 7 ঘন্টা। সংকট নিরসনে কাপ্তাই হ্রদ খননের দাবি জানান ভুক্তভোগীরা। যেহেতু রাস্তাঘাট নেই, নদীপথে চলাচল করতে হয়, এখন শুকনো মৌসুম, তাই চলাচল করা খুবই কষ্ট। অনেক সময় লাগে, প্রায় সারাদিন লেগে যায়। দূরে গেছে, আমাদের কষ্ট বাড়ে গেছে, কষ্ট রয়ে গেছে, কিন্তু টাকা বাড়ে নাই। আগে তো যেরকম কাজ ছিল এখন কাজ নাই। আগে তেল লাগতো 5টা, এখন তেল লাগে 10টা। আমাদের কষ্ট হয় বা গ্যাসটারও কষ্ট হয়, ধরে খরচটা বেশি হয়, আমাদের খরচটা বেশি হয়। আমরা সরকার থেকে একটা আবেদন জানাচ্ছি যাতে নদীটা ড্রেসিং করে দেওয়া হয়। লস শ্রমিক ইউনিয়নের প্রায় 250-র মতন শ্রমিক, প্রায় সবগুলো বেকার। এখন আপনারা দেখতেছেন কাটার মধ্যে কোনো লস নাই, ইন টোটাল লস বন্ধ। এদের পরিবার পরিজন নিয়ে চলাফেরা করার খুবই সমস্যা হচ্ছে। একটা লোককে আসা যাওয়া করতে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা, এখানে হচ্ছে 7-8 ঘন্টা লেগে যায়। তো এখানে জীবনযাত্রার ব্যয়টা বেড়ে যায় এবং রুগী, অসুস্থ মানুষ আসা যাওয়া খুবই কষ্টের। এদিকে হ্রদ খননে মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের পরিকল্পনাপত্র ডিপিপি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি পার্বত্য জেলা তারা একটা ডিপিপি প্রণয়ন করেছেন এই নৌ চলাচলটা অব্যাহত রাখার জন্য। সেখানে কাঁচালং নদী, রায়খন নদী এবং শলক খাল, এই 3টি খাল পুনঃখনন করা হবে ও ড্রেজিং করা হবে। পাশাপাশি আরও যে সকল পয়েন্টে খনন করা প্রয়োজন নৌ চলাচল অব্যাহত রাখার জন্য, ওই সকল পয়েন্টগুলোতে যেন ড্রেজিং করা হয় বা খনন করা হয়, সেই জন্য ডিপিপিতে করা আছে, উল্লেখ রয়েছে। ডিপিপিতে পানি সম্পদ মন্ত্রণালয় সাবমিট করা হয়েছে। ডিপিপিতে 977 কোটি টাকার একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। 60 বছর আগে তৈরি কাপ্তাই হ্রদ প্রতি বছর পলি জমে ভরাট হচ্ছে। সম্প্রতি হ্রদে পানি কমে যাওয়ায় নৌপথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। মাছরাঙা, নিউজ ডেস্ক। 20 বছরে চট্টগ্রামের একাধিক স্থান পরিণত হয়েছে তাপীয় দ্বীপ বা হিট আইল্যান্ডে। এর মধ্যে নগরীর দক্ষিণ বাকলিয়া সহ 3টি ওয়ার্ড গরমের হটস্পট হয়ে তাপপ্রবাহের চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। অপরিকল্পিত নগরায়নে ছড়িয়ে পড়া তাপপ্রবাহে কয়েক বছরের মধ্যে বসবাসের অযোগ্য হবে শঙ্কা বিশেষজ্ঞদের। পরিকল্পিত নগরী ও সবুজায়নের পরামর্শ তাদের। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। 51 বছর বয়সী মঞ্জুর আলম চট্টগ্রাম মহানগরীর 19 নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কেটেছে তার জীবনের 4 যুগেরও বেশি সময়। জ্যৈষ্ঠের মধ্য দুপুরে খরতাপে রোদের তীব্র তেজে ক্লান্ত তিনি, অথচ ঘর থেকে মাত্রই বের হলেন। জানান 2 দশক আগেও এমন গরম দেখেননি। রাতে দিনে বইছে সমান তাপমাত্রা। এখন দিনে তাপমাত্রা করতে বাইরে হওয়া যায় না। এই যখন মনে করি সকাল থেকে আমি বাইরে হয়ে নেই, আমি মাত্র বাইরে মুজিয়ে যাওয়ার জন্য আমার শরীরে বাইরে আমি করে চলে যাচ্ছি। এখন আর বাইরে আসলে আজান দিলে বাইরে হবো তাপমাত্রার জন্য শুধু। একই অভিজ্ঞতা অন্যদেরও। অসহনীয় গরমে অল্পতে হাঁপিয়ে উঠছে সাধারণ মানুষ। গরমে অতিষ্ঠ সব বয়সীরা। 20 বছর 25 বছর এরকম গরম ছিল না এরকম গরম। এখন 2-3 বছর যা গরম পড়তেছে, 2-3 বছর থেকে এই বছর বেশি পড়তেছে। 2024 সালে অনেক গরম, প্রচুর গরম পড়তেছে। অত্যন্ত তীব্র গরম, এগুলো সহ্য করা যায় না। মানে কিছু ছিল এটা আপনি দেখেন না, 12টার মধ্যে রোডে লোকই থাকে না। বাইরে যা কাজ করে কঠিন হয় না, এই যে রোদের মানে বয়ে রয়েছি। এখন অনেক গরম, বলার বাইরে এগুলো। ছেলেরা করতে বাইরেই না, দেখেন না বাচ্চারা আছে কেউ রাস্তাঘাটে। আগে কত বাচ্চারা থাকতো, আমরা খেলাধুলা করতাম, বাইরে খেলাধুলা করতাম। এখন কিছু করতে পারে, বিল্ডিং শুধু বিল্ডিং উপরে বিল্ডিং। এবছরই হুট করেই বাড়েনি এই তাপমাত্রা। 20 বছরের তথ্য বিশ্লেষণ করে একটি গবেষণা করেছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ব্রুনেল ও চুয়েটের একদল শিক্ষক। এতে দেখা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়া ও দেওয়ান বাজার এই 3 ওয়ার্ড তাপপ্রবাহের হটস্পট। একই সাথে নগরীর 45% এলাকায় একাধিক স্থান তাপীয় দ্বীপ বা হিট আইল্যান্ডে পরিণত হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ড হচ্ছে তাপপ্রবাহের চরম ঝুঁকিতে রয়েছে। এই ওয়ার্ডগুলোতে অধিক জনঘনত্ব, গাছপালার অভাব, অধিকতর আবাসিক ও বাণিজ্যিক ভূমির ব্যবহার এবং জলাভূমির অভাব ইত্যাদিকে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ার পিছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এভাবে চলতে থাকলে পুরো নগরীর সব এলাকা হিট আইল্যান্ডে পরিণত হওয়ার শঙ্কা করছেন তারা। তাপমাত্রা বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সামনের দিনগুলোতে হয়তো এই সমস্ত নগরগুলিতে বসবাস করাই দুরূহ হয়ে পড়বে। সেজন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে ক্লাইমেট সেন্সিটিভ আরবান ডিজাইন যেটাকে আমরা বলি, সেটার উপরে জোর দেওয়া এবং সেই সাথে জনসম্পৃক্ততা বাড়ানো। আগামীতে এ নগরীকে বসবাসের উপযোগী করে তুলতে তাই সবুজ বৃদ্ধি সহ ভূমির পরিকল্পিত ব্যবহারের তাগিদ নগরবিদদের। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে রুমা উপজেলার সাধারণ বম জনগোষ্ঠী। সকালে রুমা উপজেলার বাজার এলাকায় হরি মন্দিরের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সাধারণ বম জনগোষ্ঠীর সদস্যরা এখন ভয়ে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। দেশ বিরোধী কার্যক্রম থেকে ফেরত এসে কেএনএফের সদস্যদের স্বাভাবিক জীবনযাপনের আহ্বান জানান বক্তারা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও একচেটিয়া জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতারা। ১৫৬ উপজেলার মধ্যে ১৩৬টিতে চেয়ারম্যান পদে জিতেছেন দলটির নেতারা। দলীয়ভাবে বিএনপি অংশ না নিলেও বহিষ্কৃত ৬ নেতা বিজয়ী হয়েছেন। কয়েকটিতে জিতেছেন আঞ্চলিক দলের নেতারা। ডেস্ক রিপোর্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও কাউকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তাই ভোটে নিজ দলের একাধিক নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিএনপি ও সমমনারা জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও যায়নি। যারা অংশ নিয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ধাপেও মন্ত্রী এমপিদের ১৭ জন নির্বাচনে অংশ নেন। তারা মূলত চেয়ারম্যান পদেই প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে বিজয়ী হয়েছেন গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ভাই, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়। নরসিংদীর মনোহরদীর নজরুল মজিদ মাহমুদ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই। পাবনার সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন। নোয়াখালীর সংসদ সদস্য মুর্শেদ আলমের ছেলে সাইফুল ইসলাম দীপু দাঁড়িয়েছিলেন সেনবাগ উপজেলায়। লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামানও জয়ী হয়েছেন। বগুড়ার সংসদ সদস্য সাইফুল্লাহ মেহেদির বাবা সিরাজুল ইসলাম খান রাজু জয়ী হয়েছেন আদমদিঘি উপজেলায়। জামালপুরের বক্সিগঞ্জে প্রার্থী নজরুল ইসলাম সংসদ সদস্য নূর মাহমুদের ভাই। কুষ্টিয়ার সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ভাই বুলবুল আহমেদ টোকন জয়ী হয়েছেন দৌলতপুর উপজেলায়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রার্থী এহসানুল হাকিম সাধন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই। নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার চাচা শ্বশুর ফয়জুল হক রোম লোহাগাড়া উপজেলায় জয়ী হয়েছেন। যারা আগেও জনপ্রতিনিধি ছিলেন তারাও অংশ নিয়েছেন এ নির্বাচনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ বেশ কয়েকজন। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। মানিকগঞ্জে তৃতীয় দফা নির্বাচনের 2 প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করেছে। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে বেলা 10:30টায় চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা মোটরসাইকেল প্রতীকের পক্ষে এবং 11টায় দীপক কুমার টেলিফোন প্রতীকের পক্ষে তাদের ইশতেহার ঘোষণা করেন। এ সময় 2 প্রার্থী মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেন। এই আসনে মন্ত্রীর ফুফাতো ভাই ইসরাফিল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার জোরে সোরে চলছে। ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। গণসংযোগ উঠান বৈঠক করছেন তারা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। তৃতীয় ধাপে পটুয়াখালীর সদর, দুমকি ও মির্জাগঞ্জ এই 3টি উপজেলায় হচ্ছে নির্বাচন।
এবছর এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে একই নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন যমজ দুই ভাই শাওন ও শান্ত। তাদের এমন সফলতায় খুশি অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আব্দুল করিম শান্ত ও আব্দুল রহিম শাওন যমজ দুই ভাই। নামটাই শুধু আলাদা, দেখতে অবিকল এক, আচার আচরণেও অনেক মিল। এবার এসএসসিতে দুজনেই পেয়েছে জিপিএ 5, নম্বরও সমান 969। পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী গ্রামের দুই ভাইয়ের একজনের স্বপ্ন ডাক্তার হওয়া আর অন্যজনের বিসিএস ক্যাডার। এখন প্রস্তুতি নিচ্ছে ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য। আমরা দুই ভাই এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি এবং কাকতালীয় ব্যাপার হলো আমাদের দুই ভাইয়ের নম্বরও অভিন্ন। একদম আমরা দুই ভাই 969 করে পেয়েছি, কিন্তু আমরা দুই ভাই লিখেছি আলাদা, সবকিছু লেখলাম খাতা আলাদা, কিন্তু শেষ পর্যন্ত কি নম্বর হলো এটা আমরা কল্পনা করতে পারিনি। আমার আব্বু আম্মু ছোটবেলা থেকে আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখতো, আমরা যদি ভবিষ্যতে বড় কিছু হতে পারি তাহলে তাদের মুখ উজ্জ্বল হবে, এবং সেই আশা নিয়ে আমি সারাদিন পড়ালেখা করছি যে আমি যদি ভালো কিছু করতে পারি, ভালো একটা ফলাফল এনে দিতে পারি, তাহলে আমার পরিবার, আমার আত্মীয়স্বজন সবাই অনেক খুশি হবে। শান্ত ও শাওনের ফলাফলে খুশি তাদের অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী। ছোটবেলায় ওদের স্কুলে দিছি, স্কুলে দেওয়ার পরে স্যারেরা এবং আমরা চক আর সিলেট আনছি, ওরা চক সিলেট দিয়ে লেখে না, ওরা স্কুলে স্যারের ম্যাডামের খাতা কলম দিয়ে দেখছে, ওরা প্রথমেই খাতা কলম দিয়ে লেখা শুরু করছে। আমি চাই যে আমার যমক ছেলেদেরকে আমি মানুষের মতো মানুষ করব। আমি গ্রামের বাড়ির সাইডে আমি শহরের বাড়িতে উঠছি, কিন্ডার গার্ডেনে ভর্তি করাইছি, কিন্ডার গার্ডেনে ভালো রেজাল্ট করছে, জিপিএ 5 পেয়েছে, আবার এসএসসিতেও আল্লাহ নামলে অনেক ভালো রেজাল্ট করছে। ওরা শান্ত, ভদ্র এবং বিদ্যালয়ের পক্ষে যত কাজ সেগুলো ওদের কাছ থেকে আমরা পেয়েছি। আমি মনে করি এই চেষ্টা, এটা ছিল ওর বাবা মায়ের দোয়া, শিক্ষকদের দোয়া। আমি আশা করি যে ওরা সামনের পরীক্ষাগুলোয় আরো ভালো করবে। আমরা দোয়া করি ওরা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু রেজাল্ট করে দেশের উজ্জ্বল নক্ষত্রে বই আসতে পারে। 2009 সালের 21শে সেপ্টেম্বর জন্ম মেধাবী দুই ভাইদের। ভবিষ্যতে স্বপ্ন পূরণ করে আবারও সবাইকে তাক লাগাবে শান্ত ও শাওন, প্রত্যাশা সবার। মাছরাঙা নিউজ ডেস্ক। দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া বিভাগ জানিয়েছে এটি শক্তি বাড়িয়ে আগামী 25শে মে নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেটি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা তাদের। লঘুচাপের প্রভাবে এরই মধ্যে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুমোট আবহাওয়া দেখা দিয়েছে। মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। যে কোনো সময়ে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে দিনাজপুরের হিলি সহ বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। নির্বিঘ্নে চলাচল ও কাজ করতে পারছেন শ্রমজীবী মানুষ। এক সপ্তাহে হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 40 টাকা। 80 টাকা থেকে বেড়ে তা এখন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। হঠাৎ কাঁচামরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা জানান, তীব্র তাপদাহে অনেক এলাকায় কাঁচামরিচের গাছ নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় মোকামে পণ্যটির সরবরাহ কমে গেছে। আর এ কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে মরিচ। তবে শুধু হিলি নয়, দেশের বিভিন্ন জেলাতেই বেড়েছে কাঁচামরিচের দাম। নেত্রকোনা 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেফতার হওয়ার পর তৎকালীন সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। পরে 10 বছর জেল খেটে 1985 সালে কারামুক্ত হন এই প্রতিরোধ যোদ্ধা। 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মানু মজুমদার।
ময়মনসিংহের ত্রিশালে উদ্ধার হওয়া 2 শিশুসহ নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার 2 ছেলে 4 বছর বয়সী আবু বকর ও 2 বছর বয়সী আনাস। গতকাল দুপুরে 3 জনের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গত রাতেই শনাক্ত করা হয় তাদের। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন নিহতের স্বামী আলী হোসেন। পুলিশ জানায় এনজিও থেকে ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য আলী হোসেন স্ত্রীকে গার্মেন্টসে চাকরির কথা বলে বাসা থেকে নিয়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল কাকচর নয়াপাড়া গ্রামের হাইঞ্জা মোড়লের বাড়ির পাশের মসজিদের কাছে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। যেটা এই ঘটনার সাথে তার যে স্বামী, ভিকটিমের স্বামী, সে জড়িত এবং তার নাম আলী হোসেন। সেই ঘটনা ঘটিয়েছে মর্মে আমাদের কাছে কিছু সুস্পষ্ট তথ্য প্রমাণ আমরা পেয়েছি। ফেনীর ছাগলনাইয়ায় ব্যবসায়ী করিমুল্লাহ ওরফে কালামিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বাঁশপাড়া এলাকার একটি বাগানে পাওয়া যায় তার মরদেহ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়ির 2 নারীকে আটক করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যাবে বলে মনে করছে পুলিশ। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শুভ বৌদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে খাগড়াছড়ির জেলা সদরে মারমা সম্প্রদায়ের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সকালে মোমবাতি প্রজ্বলন ও বুদ্ধ স্নান সহ বিভিন্ন পূজা অর্চনা করেন বৌদ্ধ ধর্মানুসারীরা। বান্দরবনের বিভিন্ন বৌদ্ধ বিহারেও চলছে নানান আয়োজন। সকালে রাজবাড়ী প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বোধিবৃক্ষতলে সমবেত হন পূজারীরা। সেখানে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন তারা। পরে বিহারে হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মোবাইল ডিভাইস ব্যবহার করে রিপোর্ট তৈরির পেশাগত দক্ষতা বাড়াতে জয়পুরহাটে 3 দিনব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং শুরু হয়েছে। সকালে জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIBর আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান SM সোলাইমান আলী। এতে কন্টেন্ট সংরক্ষণ ও তথ্য যাচাইকরণ, মোবাইল ক্যামেরায় ফ্রেমিং এবং ভিডিও ধারণের ব্যবহারিক কৌশল সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের ধারণা দেওয়া হবে। টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার 35 জন সাংবাদিক অংশ নিচ্ছেন প্রশিক্ষণে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 6 দিন নিখোঁজ থাকার পর জানা গেল কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের MP। নির্বাচনী এলাকায় শোকের মাতম। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটির 5 উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ। থেমে থেমে চলে ইঞ্জিনের নৌকাও, বিপাকে সাধারণ মানুষ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের একচেটিয়া জয়, জিতেছেন বিএনপির 6 বহিষ্কৃত নেতা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।